ভাবুন তো, একজন লেখক যার কলেজের পরীক্ষার ফি ছিল মাত্র 20 টাকা, কিন্তু সেই টাকা দিতে না পারায় তার পড়াশোনা শেষ হয়ে যায়। যে মানুষটি সন্ন্যাসীর বেশে সারা ভারত ঘুরে বেরিয়েছেন, যিনি জীবনের বহু বছর লেখালেখি বন্ধ রেখেছিলেন, সেই মানুষটি পরে হয়ে উঠলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিকদের একজন। তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজকের ভিডিওতে আমরা জানব তার জীবনের অজানা ঘটনা, সংগ্রাম, প্রেম, দুঃখ এবং সৃষ্টির গল্প। জীবনগাথায় আপনাদের স্বাগত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1876 সালের 15ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। শরৎচন্দ্রের পিতা মতিলাল চট্টোপাধ্যায় সাহিত্য, চিত্রকলা ও নানা কাজে আগ্রহী ছিলেন, কিন্তু কোনো কাজেই স্থায়ীভাবে সফল হতে পারেননি। ফলে পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল। শরৎচন্দ্র পড়াশোনায় ভালো ছিলেন এবং একবার ডাবল প্রমোশন পেয়ে একটি শ্রেণী লাফিয়ে এগিয়ে যান। 1894 সালে তিনি এন্ট্রান্স পরীক্ষা, বর্তমানে যা মাধ্যমিক, পাস করেন এবং তেজনারায়ণ জুবিলি কলেজে ভর্তি হন। কিন্তু মাত্র 20 টাকার পরীক্ষার ফি দিতে না পারায় তার আনুষ্ঠানিক শিক্ষা জীবন শেষ হয়ে যায়। 1895 সালে স্ত্রীর মৃত্যুর পর তার বাবা মতিলাল চট্টোপাধ্যায় পরিবারকে নিয়ে চলে যান বিহারের ভাগলপুর। সেখানে তারা একটি সাধারণ মাটির বাড়িতে বসবাস শুরু করেন। ভাগলপুরে শরৎচন্দ্র একটি শিশু সাহিত্য সংগঠন গড়ে তুলেছিলেন এবং সেখানে হাতে লেখা একটি পত্রিকা প্রকাশ করতেন। পরের বছর অর্থাৎ 1896 সালে ঋণ শোধ করার জন্য মতিলাল তাঁদের পৈতৃক বাড়িটিও বিক্রি করে দেন। এই আর্থিক সংকট ও অনিশ্চয়তার পরিবেশেই বড় হতে হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, যা পরবর্তীকালে তার সাহিত্যেও গভীরভাবে প্রতিফলিত হয়, বিশেষ করে সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষের জীবনচিত্রে। শরৎচন্দ্রের সাহিত্যিক জীবনের শুরুতে তার উপর গভীর প্রভাব ফেলেছিলেন দুই মহান সাহিত্যিক, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁদের রচনা তিনি অত্যন্ত আগ্রহ নিয়ে পড়তেন। এই অনুপ্রেরণা থেকেই স্কুলে পড়ার সময় তিনি তার প্রথম গল্প কাশীনাথ লেখেন। শরৎচন্দ্রের প্রাথমিক উপন্যাসগুলিতে বিশেষ করে বঙ্কিমচন্দ্রের প্রভাব লক্ষ্য করা যায়। উদাহরণস্বরূপ দেবদাস উপন্যাসে নায়কের যে ধীরে ধীরে মানসিক ও আবেগগত পতন দেখা যায়, তা অনেকাংশে স্মরণ করিয়ে দেয় বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসের নায়কের ট্র্যাজিক পরিণতির কথা। অন্যদিকে শরৎচন্দ্রের উপন্যাস চরিত্রহীন এবং চন্দ্রনাথে নৈতিক দ্বন্দ্ব ও সামাজিক সংকটের যে চিত্রণ দেখা যায়, তা অনেকটা রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস চোখের বালির ভাবধারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এইভাবে রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক ঐতিহ্য শরৎচন্দ্রের লেখনীকে প্রভাবিত করলেও পরবর্তীতে তিনি নিজের স্বতন্ত্র ভাষা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলা সাহিত্যে এক অনন্য স্থান অর্জন করেন। সহজ ও স্বাভাবিক লেখনশৈলী তার সাহিত্যকে অসাধারণ করে তুলেছিল। তিনি আজও ভারতের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বেশি অনুদিত ও সবচেয়ে বেশি চলচ্চিত্রায়িত লেখকদের একজন। 1903 সালে শরৎচন্দ্র একটি ছোট গল্প লেখেন, মন্দির। তিনি গল্পটি তার কাকা সুরেন্দ্রনাথ গাঙ্গুলির নামে কুন্তলিন সাহিত্য প্রতিযোগিতায় পাঠান। সেখানে 150টি গল্পের মধ্যে এই গল্পটি প্রথম পুরস্কার লাভ করে। মন্দির ছিল 27 বছর বয়সী শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত সাহিত্যকর্ম। এরপর আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটে। শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাসিকা বরদিদি তার অজান্তেই প্রকাশিত হয় সাহিত্য পত্রিকা ভারতীতে। সেখানে তার নাম লেখক হিসেবে উল্লেখই করা হয়নি, তবুও এই গল্পটি বাংলা সাহিত্য জগতে বেশ আলোড়ন সৃষ্টি করে, কারণ এতে এক বিধবার নিষিদ্ধ প্রেমের গল্প তুলে ধরা হয়েছিল, যা সেই সময়ের সমাজে খুবই সাহসী বিষয় ছিল। পরবর্তীতে শরৎচন্দ্রের সঙ্গে পরিচয় হয় ফণীন্দ্রনাথ পালের, যিনি সাহিত্য পত্রিকা যমুনার সম্পাদক ছিলেন।
এই পত্রিকার মাধ্যমেই শরৎচন্দ্র ধীরে ধীরে সাহিত্য জগতে প্রকৃত স্বীকৃতি পেতে শুরু করেন। এই সময়ে তিনি লিখেছিলেন তার কয়েকটি বিখ্যাত রচনা, বরদিদি, চন্দ্রনাথ, দেবদাস। তবে পরে তিনি অনেক বছর লেখালেখি বন্ধ করে দেন। একসময় বাবার সঙ্গে মতবিরোধ হয় শরৎচন্দ্র বাড়ি ছেড়ে চলে যান। এরপর তিনি অনেক দিন সন্ন্যাসীর বেশে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ান। এই সময় তিনি কোথায় কোথায় ছিলেন বা কী করতেন সে সম্পর্কে খুব বেশি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। পরে বাবার মৃত্যু সংবাদ পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন এবং পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করেন। এরপর তিনি ভাগ্য অন্বেষণের জন্য কলকাতায় চলে যান। কলকাতায় তিনি প্রায় 6 মাস একজন আইনজীবীর জন্য হিন্দি কাগজের বই ইংরেজিতে অনুবাদ করার কাজ করেন। 1903 সালের জানুয়ারি মাসে তিনি বার্মা তথা বর্তমান মায়ানমারে চলে যান। শরৎচন্দ্র বার্মা রেলের হিসাব পরীক্ষক হিসেবে 75 টাকা মাইনের চাকরি লাভ করেন 1905 সালে। রেঙ্গুনে থাকার সময় তিনি বেশিরভাগ দিন কাটিয়েছিলেন এমন একটি এলাকায় যেখানে মিস্ত্রি বা শ্রমজীবী মানুষরা বাস করত। তিনি তাদের চাকরির দরখাস্ত লিখে দিতেন, ঝগড়া মিটিয়ে দিতেন, বিনামূল্যে হোমিওপ্যাথি ওষুধ দিতেন এবং অনেক সময় আর্থিক সাহায্যও করতেন। তার বাসার নিচে শান্তিদেবী নামে এক ব্রাহ্মণ মিস্ত্রির কন্যা বসবাস করতেন। তার পিতা তার সঙ্গে এক মদ্যপের বিয়ে ঠিক করলে শান্তিদেবী শরৎচন্দ্রকে এই বিপদ থেকে উদ্ধার করতে অনুরোধ করায় শরৎচন্দ্র তাকে বিয়ে করতে বাধ্য হন। তাদের এক পুত্র সন্তানেরও জন্ম হয়, কিন্তু রেঙ্গুনের প্লেগ রোগে আক্রান্ত হয়ে শান্তিদেবী ও তার 1 বছরের সন্তান মৃত্যুবরণ করেন। এর অনেককাল পরে শরৎচন্দ্র রেঙ্গুনে কৃষ্ণদাস অধিকারী নামে এক ব্যক্তির অনুরোধে তার 14 বছরের কন্যা মোক্ষদাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি মোক্ষদার নাম রাখেন হিরণময়ী দেবী। তারা নিঃসন্তান ছিলেন। রেঙ্গুনে থাকাকালীন শরৎচন্দ্র প্রচুর পড়াশোনা করতেন। তিনি বিভিন্ন বিষয়ের বই যেমন সমাজবিজ্ঞান, রাজনীতি, দর্শন, শারীরবিদ্যা, মনোবিজ্ঞান, ইতিহাস এবং ধর্মগ্রন্থ ধার নিয়ে পড়তেন বার্নার্ড ফ্রি লাইব্রেরি থেকে। 1912 সালে রেঙ্গুনের ল্যান্সডাউন রোডে যেখানে তিনি থাকতেন সেই কাঠের বাড়িতে আগুন লেগে যায়। এতে তার অনেক জিনিস পুড়ে যায়, যার মধ্যে ছিল তার আঁকা ছবি এবং তার উপন্যাস চরিত্রহীনের পাণ্ডুলিপি। পরে তিনি আবার সেই উপন্যাসটিকে নতুন করে লিখেছিলেন। 1916 সালে অসুস্থতার কারণে তিনি চাকরি ছেড়ে কলকাতায় ফিরে আসেন এবং পূর্ণ সময়ের লেখক হিসেবে জীবন শুরু করেন। এই সময় তিনি বিভিন্ন নামে লেখা প্রকাশ করতেন। নিজের নামের পাশাপাশি তার বোন অনিলা দেবীর নাম এবং অনুপমা ছদ্মনামও ব্যবহার করতেন। তার গল্প ও উপন্যাস বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হতে থাকে, যেমন যমুনা, ভারতবর্ষ, নারায়ণ। তার প্রথম উপন্যাস বরদিদি প্রকাশের জন্য তিনি প্রকাশকের কাছ থেকে কোনো অর্থ পাননি অথবা নিজেই কোনো অর্থ নেননি। তার দ্বিতীয় প্রকাশিত উপন্যাস বিরাজ বউয়ের সত্য তিনি মাত্র 200 টাকায় বিক্রি করেছিলেন। ধীরে ধীরে তার রচনাগুলি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। তার প্রকাশিত বই থেকে প্রাপ্ত রয়্যালটির মাধ্যমে জীবনে প্রথমবার তিনি দীর্ঘদিনের দারিদ্র্য থেকে মুক্তি পান। 1918 সালে বিরাজ বউ উপন্যাসটি নাট্যরূপে মঞ্চস্থ হয় এবং কলকাতার বিখ্যাত স্টার থিয়েটারে অভিনীত হয়। একই বছর জেমস ড্রামন্ড অ্যান্ডারসন এ নিউ বেঙ্গলি রাইটার শিরোনামে দ্য টাইমস লিটারেরি সাপ্লিমেন্ট পত্রিকায় একটি প্রবন্ধ লেখেন, যার মাধ্যমে শরৎচন্দ্র পাশ্চাত্যের পাঠকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন। 1919 সালে চন্দ্রশেখর পাঠক বিরাজ বউ উপন্যাসটি হিন্দি ভাষায় অনুবাদ করেন। এটি ছিল শরৎচন্দ্রের রচনার প্রথম অন্য কোনো ভারতীয় ভাষায় অনুবাদ। পরবর্তী সময়ে তার রচনাগুলি মারাঠি, গুজরাটি এবং আরও বিভিন্ন ভারতীয় ভাষায় অনুদিত ও প্রকাশিত হয়। 1922 সালে শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডের ইংরেজি অনুবাদ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়। একই বছর তার গল্প অবলম্বনে প্রথম চলচ্চিত্র নির্মিত হয়, আঁধারে আলো। এটি ছিল একটি নির্বাক চলচ্চিত্র এবং এই ছবির মাধ্যমেই শরৎচন্দ্রের সাহিত্য থেকে চলচ্চিত্র নির্মাণের দীর্ঘ ঐতিহ্যের সূচনা হয়। শরৎচন্দ্র ভারতের স্বাধীনতা আন্দোলনের সমর্থক ছিলেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের
হাওড়া জেলা কমিটির সভাপতি ছিলেন 1921 থেকে 1936 সাল পর্যন্ত। তিনি স্বাধীনতা সংগ্রামীদের অর্থ ও সহায়তা দিতেন। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আরও অনেক স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার বিখ্যাত উপন্যাস পথের দাবি ব্রিটিশ বিরোধী ভাবধারার জন্য ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছিল। শরৎচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে তার বইয়ের উপর নিষেধাজ্ঞা জারির পর একটি পত্রালাপ হয়েছিল। রবীন্দ্রনাথ বইটির উপর নিষেধাজ্ঞাকে সমর্থন করেছিলেন এই যুক্তিতে যে বইটি রাষ্ট্রবিরোধী বা বিদ্রোহমূলক ভাবধারা। অন্যদিকে শরৎচন্দ্র তার বইয়ের পক্ষে যুক্তি দিয়ে বলেন যে সারা ভারতে বহু মানুষকে খুবই তুচ্ছ কারণ দেখিয়ে বিচার ছাড়াই সরকার কারারুদ্ধ করছে বা দেশ থেকে নির্বাসিত করছে, যা প্রকৃতপক্ষে ন্যায় বিচারের গুরুতর লঙ্ঘন। যদিও শরৎচন্দ্রের আনুষ্ঠানিক শিক্ষা বেশি ছিল না, তবুও তিনি বহু সম্মান পেয়েছিলেন। 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক দেয়। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধি প্রদান করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্মানে ভারতের ডাকটিকিটেও তার ছবি প্রকাশিত হয়েছে। 1923 সালে তিনি হাওড়ার সামতা গ্রামে একটি বাড়ি নির্মাণ করেন, যেখানে তিনি জীবনের শেষ 12 বছর একজন ঔপন্যাসিক হিসেবে কাটিয়েছিলেন। তার এই বাড়িটি শরৎচন্দ্র কুঠি নামে পরিচিত। এটি বার্মিজ ধাঁচের একটি দোতলা বাড়ি। শরৎচন্দ্র প্রধানত উপন্যাস ও ছোট গল্প লিখেছিলেন। শরৎচন্দ্রের উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল বড়দিদি, বিরাজবউ, চন্দ্রনাথ, পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, নিষ্কৃতি, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন। তার বিখ্যাত গল্পগুলির মধ্যে রয়েছে মহেশ, অভাগীর স্বর্গ, বিন্দুর ছেলে, রামের সুমতি, লালু, মেজদিদি, আলো ও ছায়া। শরৎচন্দ্রের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হল সহজ ও সাবলীল ভাষা, সমাজের বাস্তব চিত্র, নারীর জীবনের সংগ্রাম, প্রেম, দুঃখ ও মানবিক সম্পর্কের গভীরতা। শরৎচন্দ্রের সাহিত্যকর্মের উপর ভিত্তি করে ভারতীয় উপমহাদেশে প্রায় 90টিরও বেশি চলচ্চিত্র ও টেলিভিশন রূপান্তর তৈরি হয়েছে। শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস দেবদাস অবলম্বনে 20টিরও বেশি চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজ নির্মিত হয়েছে, শুধু ভারতেই নয়, বাংলাদেশ এবং পাকিস্তানে। দত্তা এই রোমান্টিক নাটকধর্মী উপন্যাস অবলম্বনে বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে। নিষ্কৃতি উপন্যাস অবলম্বনে 1980 সালে পরিচালক বাসু চট্টোপাধ্যায় নির্মাণ করেন আপনে পরায়ে চলচ্চিত্রটি। 1957 সালের তেলুগু চলচ্চিত্র থরিকুডাল্লু নিষ্কৃতি উপন্যাস থেকে নির্মিত। 1957 সালে পরিচালক অজয় কর বড়দিদি চলচ্চিত্র নির্মাণ করেন। শ্রীকান্ত উপন্যাস অবলম্বনে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি চলচ্চিত্র তৈরি হয়েছে, যেমন রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, ইতি শ্রীকান্ত ইত্যাদি। পরিণীতা উপন্যাসটিও বাংলা ও হিন্দি ভাষায় একাধিকবার চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। 1957 সালে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত চন্দ্রনাথ নির্মিত হয়। এছাড়াও পরিচালক ঋষিকেশ মুখার্জি নির্মাণ করেন মজলি দিদি চলচ্চিত্রটি। পরবর্তীকালে বিন্দুর ছেলে অবলম্বনে তৈরি হয় ছোটি বহু। শরৎচন্দ্রের পণ্ডিত মশাই থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক গুলজার নির্মাণ করেন খুশবু চলচ্চিত্রটি। পথের দাবি অবলম্বনে তৈরি হয় সব্যসাচী চলচ্চিত্রটি। শরৎচন্দ্র মৃত্যুর পর 1978 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট স্টোরি লাভ করেন স্বামী চলচ্চিত্রের গল্পের জন্য। জীবনের শেষ দিকে শরৎচন্দ্র লিভার ক্যান্সারে আক্রান্ত হন। 16 জানুয়ারি 1938 সালে কলকাতার পার্ক নার্সিংহোমে এই মহান কথাসাহিত্যিক মৃত্যুবরণ করেন। আজও তাঁর উপন্যাস এবং গল্প লক্ষ লক্ষ মানুষ পড়েন। একজন মানুষ যার কাছে কলেজ পরীক্ষার ফি দেওয়ার সামর্থ্য ছিল না, তিনিই হয়ে উঠলেন বাংলা সাহিত্যের অমর লেখক। এই কারণেই বলা হয়, দারিদ্র তার জীবনকে ভেঙে দেয়নি, বরং তৈরি করেছে এক মহান লেখক।